তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্ট্যাটিক গুরুকুল। স্ট্যাটিক গুরুকুল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার যে নোটিফিকেশন বেরিয়েছে, অর্থাৎ আগামী 3 নভেম্বর থেকে ফর্ম ফিল আপ হতে চলেছে, সেই পরীক্ষাকে লক্ষ্য করেই আমরা প্রত্যেকটা টপিকের ওপরে ক্লাস নিয়ে এসেছি। আজকে আমরা জিকে ক্লাস থেকে 2 নম্বর ক্লাস আলোচনা করব। জিকের এটা আমাদের 2 নম্বর ক্লাস। আগের ক্লাস যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবে। এখান থেকে কিন্তু তোমরা কমন কোশ্চেন অবশ্যই পরীক্ষায় পাবে। ক্লাসগুলো মনোযোগ সহকারে করবে। যদি তুমি ক্লাসে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আজকের প্রথম প্রশ্ন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, দেখে নাও। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা হয়েছিল? অপশন এ পালি, অপশন সি হিন্দি, অপশন বি সংস্কৃত, অপশন ডি বাংলা। অপশনগুলো একটু ওলটপালট হয়ে গেছে, দেখে নেবে। বি, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় রচিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পালি ভাষায় রচিত। একটু ডিটেলস জেনে নেব। ত্রিপিটক শব্দের অর্থ কি? ত্রিপিটক শব্দের অর্থ তিনটি পিটক। ত্রিপিটক শব্দের অর্থ কি? তিনটি পিটক। তিনটি পিটক বা ঝুড়ি। এটি বৌদ্ধ ধর্মের মূল ধর্মগ্রন্থ, যেখানে গৌতম বুদ্ধের উপদেশ, নীতি ও ধর্মশিক্ষা সংরক্ষিত আছে। এই ত্রিপিটককে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এই ত্রিপিটককে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এক কি? এক হচ্ছে বিনয় পিটক। তিনটি যে পিটক, তার মধ্যে এক হচ্ছে বিনয় পিটক। এইখানে কি হয়? সন্ন্যাসীদের নিয়মাবলী আছে। 2 নম্বর কি? 2 নম্বর সুত্ত পিটক। 2 নম্বর সুত্ত পিটক। এখানে কি আছে? বুদ্ধের উপদেশ সমূহ আছে, পরীক্ষায় কিন্তু আসে। 3 নম্বর প্রশ্ন, অভিধর্ম পিটক। অভিধর্ম পিটক। এই তিনটেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই অভিধর্ম পিটক ধর্মের দার্শনিক ব্যাখ্যা এখানে আছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল কি পালি। ডিটেলস জেনে নিলাম যে ত্রিপিটক তিনটি পিটক। তিনটি পিটক হচ্ছে, এক বিনয় পিটক যেখানে সন্ন্যাসীদের নিয়মাবলী আছে, 2 আছে সুত্ত পিটক যেখানে বুদ্ধের উপদেশ সমূহ আছে, 3 হচ্ছে অভিধর্ম পিটক যেখানে ধর্মের দার্শনিক ব্যাখ্যা বর্ণিত আছে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্নে চলে যাব। 2 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা জগৎ শেঠ নামাঙ্কিত হয়েছিলেন? অপশন এ মানিক চাঁদ, অপশন বি খোজা ওয়াজিদ, অপশন সি উমি চাঁদ, অপশন ডি ফটিক চাঁদ। নিম্নলিখিত কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা জগৎ শেঠ নামাঙ্কিত হয়েছিলেন? তোমরা কিন্তু উত্তর করার চেষ্টা করবে, কমেন্টে উত্তর জানাবে, তারপর আমার উত্তরের সাথে মিলিয়ে নেবে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, মানিক চাঁদ। মানিক চাঁদ ছিলেন মুর্শিদাবাদের একজন বিখ্যাত ব্যবসায়ী ও ব্যাংকার। তিনি নবাব মুর্শিদ কুলি খাঁর সময় আর্থিক লেনদেনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ওনার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তার সম্পদ, প্রস্তাব ও দানশীলতার কারণে তাকে জগৎ শেঠ বলা হয়। জগৎ শেঠ কেন বলা হয়? কারণ তার প্রভাব ও দানশীলতার জন্য। অর্থাৎ বিশ্বের ধনবান ব্যক্তি তিনি। এই জগৎ শেঠ মানে বিশ্বের ধনবান ব্যক্তি তিনি। এই নামে কিন্তু তিনি সম্মানিত হয়েছিলেন। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোনটি ভারতের একটি শুল্ক মুক্ত বন্দর? এখানে স্পেলিংটা একটু মিস্টেক হয়ে গেছে। কোনটি? অপশন এ কান্ডালা, অপশন বি মুম্বাই, অপশন সি কোচিন, অপশন ডি হলদিয়া। নিম্নলিখিত কোনটি ভারতের একটি শুল্ক মুক্ত বন্দর? সঠিক উত্তর হবে অপশন এ কান্ডালা। এই কান্ডালা বন্দরটি কোথায় অবস্থিত? কান্ডানা বন্দরটি অবস্থিত গুজরাটে। গুজরাটে অবস্থিত। এটি একটি ফ্রি ট্রেড জোন বা শুল্কমুক্ত বন্দর। এর মানে এখানে বিদেশি পণ্য আমদানি বা রপ্তানির সময় সাধারণ শুল্ক আরোপ করা হয় না। এটি ভারতের আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 4 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি বামুন গ্রহ নয়? ভালো করে কোশ্চেন পড়বো, বলেছে বামুন গ্রহ নয়। অপশন এ প্লুটো, অপশন বি সিরিয়াস,
অপশন সি ইরিস, অপশন ডি নেপচুন। নিম্নোক্ত কোনটি একটি বামন গ্রহ নয়? কোশ্চেনে কিন্তু নয় বলে দেওয়া আছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নেপচুন। দেখো, আমাদের জানাশোনা বামন গ্রহ কি? প্লুটো। সেটাকে অপশনে প্রথমে রেখেছে। কেন রেখেছে? যাতে তোমরা পরীক্ষায় ভুল করে আসো। পরীক্ষার হলে এমন মেন্টাল প্রেসার থাকে যেখানে কোশ্চেনটাই পড়ার সম্পূর্ণভাবে আমরা পড়ে উঠি না। যে বামুন গ্রহ বলেছে, প্লুটো পেয়ে গেছি, প্রথমেই অ্যান্সার টিক দিয়ে চলে আসবো, বাড়িতে এসে গিয়ে দেখবে একটা নাম্বার নেগেটিভ খেয়ে বসে আছো। কেন? কারণ তুমি কোশ্চেনটা মনোযোগ সহকারে পড়োনি। তাই বারবার বলবো, কোশ্চেনগুলো মনোযোগ সহকারে পড়বে। কারণ অপশন নিয়ে খেলা করে দেবে, কোশ্চেন সহজ করে দেবে, অপশন নিয়ে খেলা করে দেবে বোর্ড। তাই সঠিক উত্তর এখানে নেপচুন। নেপচুন কিন্তু বামুন গ্রহ না। আমাদের টোটাল কতগুলো গ্রহ আছে? টোটাল আছে 8টা। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এখানে শুক্র হচ্ছে কি? শুক্র হচ্ছে উষ্ণতম গ্রহ, যেই কোশ্চেনটা রিসেন্ট ডব্লিউবিপি এসআই পরীক্ষাতে এসেছে। আমাদের সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ কোনটি? সঠিক উত্তর কিন্তু হয়েছিল শুক্র। কোশ্চেন সহজ হবে, জাস্ট অপশন নিয়ে খেলা করবে। তাই কোশ্চেনগুলোকে মনোযোগ সহকারে পড়বো। 2006 সালে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা সংঘ ঘোষণা করে যে প্লুটো আর পূর্ণ গ্রহ নয়, বরং বামুন গ্রহ। এই যে প্লুটো, কত সালে? 2006 সালে IAU ঘোষণা করেন, আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা সংঘ, যে প্লুটো আর পূর্ণ গ্রহ নয়, এটি একটি বামুন গ্রহ। বামুন গ্রহ হলো ছোট আকারের এমন গ্রহ যা নিজের কক্ষপথ পরিষ্কার করতে পারে না। নেপচুন কিন্তু একটি পূর্ণাঙ্গ গ্রহ, সূর্য থেকে অষ্টম গ্রহ। এটা সূর্য থেকে অষ্টম গ্রহ, অষ্টম, 8তম। অষ্টম গ্রহ হচ্ছে নেপচুন। পরবর্তী প্রশ্নে চলে যাব। ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? অপশন এ NH-17, অপশন বি NH-60, অপশন সি NH-44, অপশন ডি NH-10। NH মানে ন্যাশনাল হাইওয়ে। ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি NH-44। এই NH-44 এর পূর্ব নাম কি ছিল? পরীক্ষায় কিন্তু আসে পূর্ব নাম। এর পূর্ব নাম ছিল NH-7। এটি ভারতের দীর্ঘতম হাইওয়ে। এটি শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত আছে। কোথা থেকে আছে এটা? এটা আছে শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত। এই কন্যাকুমারী বলতেই মাথায় আসলো, এই কন্যাকুমারী কি? কন্যাকুমারী হচ্ছে ভারতের মূল ভূখণ্ডের কি দক্ষিণতম বিন্দু, দক্ষিণতম বিন্দু, দক্ষিণতম বিন্দু মূল ভূখণ্ডের। এটার দূরত্ব কত? এই যে শ্রীনগর থেকে কন্যাকুমারী, এটা ডিস্টেন্স কত? এটার ডিস্টেন্স হচ্ছে 3700 কিলোমিটার। এই একটা ক্লাস যদি তোমরা করো, দেখে নাও কত ডিটেলস আমরা জানতে পারছি। অবশ্যই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে তারাও এই ক্লাসগুলো দেখে উপকার পেতে পারে। এটি দেশের উত্তর দক্ষিণ করিডোরে সংযুক্ত করে এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উত্তর থেকে দক্ষিণ ম্যাপটা যদি ফলো করো, দেখবে শ্রীনগর আছে উত্তরে আর কন্যাকুমারী আছে দক্ষিণে, একদম লাস্ট পয়েন্ট। তাই উত্তর থেকে দক্ষিণ কিন্তু NH-44 দ্বারা সংযুক্ত হয়। তাই NH-44 কিন্তু দীর্ঘতম জাতীয় সড়ক ভারতবর্ষের, যেটা দৈর্ঘ্য 3700 কিলোমিটার। খাতায় কিন্তু তোমরা নোট ডাউন করবে। আর এই ক্লাসের PDF কোথায় পাবে আমি ক্লাসের শেষে বলে দেবো। অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত ক্লাসটি তোমাদের দেখতে হবে। 6 নম্বর প্রশ্ন, জওহর রোজগার যোজনা কোন সালে চালু হয়? অপশন এ 1978, অপশন বি 1990, অপশন সি 1989, অপশন ডি 1974 সালে। জওহর রোজগার যোজনা কোন সালে চালু হয়? সঠিক উত্তর হবে অপশন সি 1989 সালে। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল গ্রামীণ বেকার যুবকদের
কাজের সুযোগ দেওয়া। এর উদ্দেশ্য কি ছিল? এই জওহর রোজগার যোজনার উদ্দেশ্য ছিল গ্রামীণ বেকারদের কাজের সুযোগ করে দেওয়া, বেকারদের কাজের সুযোগ করে দেওয়া, কাজের সুযোগ করে দেওয়া। এটা ছিল এই জওহর রোজগার যোজনার উদ্দেশ্য। 1989 সালে কিন্তু এটা চালু হয়েছিল। গ্রামীণ এলাকায় ছোটখাটো উন্নয়নমূলক কাজ যেমন রাস্তা, স্কুল, কূপ ইত্যাদি করে কর্মসংস্থান সৃষ্টি করা হয়। এটি রাজীব গান্ধী সরকারের সময় চালু হয়েছিল। তখন রাজীব গান্ধী সরকার ছিল, অর্থাৎ কি প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। নেক্সট 7 নম্বর প্রশ্ন, 13তম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? অপশন এ এন কে সিং, অপশন বি সি রঙ্গরাজন, অপশন সি কে সি পন্থ, অপশন ডি ডি সুব্বারাও। 13তম অর্থ কমিশনের চেয়ারম্যান ছিলেন অপশন বি সি রঙ্গরাজন। অর্থ কমিশন গঠিত হয় 5 বছরে একবার। অর্থ কমিশন গঠিত হয় কত? 5 বছর অন্তর। 5 বছর অন্তর গঠিত হয়। কেন্দ্র রাজ্যের মধ্যে কর ভাগাভাগির জন্য 13তম অর্থ কমিশন ছিলেন অর্থনীতিবিদ সি রঙ্গরাজন। 2007 সাল থেকে 2010 সাল পর্যন্ত তিনি রাজ্যগুলোর আর্থিক ভারসাম্য ও রাজস্ব বন্টন সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দিতেন। রাজ্যের মন্ত্রীগণ যৌথভাবে কার প্রতি দায়িত্বশীল থাকে? অপশন এ রাজ্যের বিধান পরিষদ, অপশন বি গভর্নর, অপশন সি মুখ্যমন্ত্রী, অপশন ডি বিধানসভা। রাজ্যের মন্ত্রীগণ যৌথভাবে কার প্রতি দায়িত্বশীল থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি বিধানসভা। ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা রাজ্য সরকার জনগণের প্রতিনিধির কাছে দায়বদ্ধ। মন্ত্রিপরিষদ যৌথভাবে বিধানসভার প্রতি দায়বদ্ধ, অর্থাৎ তারা বিধানসভার অনাস্থা প্রস্তাব পাস হলে পদত্যাগ করতে বাধ্য। পরবর্তী প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি সিস্টেম সফটওয়্যার নয়? নিম্নের কোনটি সিস্টেম সফটওয়্যার নয়? নিম্নের কোনটি সিস্টেম সফটওয়্যার নয় বলেছে? অপশন এ লিনাক্স, অপশন বি উইন্ডোজ, অপশন সি এমএস ওয়ার্ড, অপশন ডি ইউনিক্স। সঠিক উত্তর হবে অপশন সি এমএস ওয়ার্ড। নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার নয়? সঠিক উত্তর এমএস ওয়ার্ড। বাকি অপশনগুলো দেখব। এমএস ওয়ার্ড কি? এমএস ওয়ার্ড হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর বাকি লিনাক্স, লিনাক্স, উইন্ডোজ, ইউনিক্স, এগুলো কি? লিনাক্স, উইন্ডোজ, ইউনিক্স এগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার। এগুলো কি? সিস্টেম সফটওয়্যার। মনে থাকবে? নেক্সট প্রশ্ন 10 নম্বর প্রশ্ন। তার আগে একটু বলে দিই, তোমাদের প্রস্তুতিকে মজবুত করে দেওয়ার জন্য আমরা নিয়ে চলে এসেছি পেড মক টেস্ট গ্রুপ সি গ্রুপ ডির ওপর, যেখানে তোমরা 240 প্লাস মক টেস্ট পাবে মাত্র 147 টাকায়। তার জন্য তোমাদের অবশ্যই ভিজিট করতে হবে আমাদের নিজেদের প্ল্যাটফর্ম জ্ঞান মুকুট। প্লে স্টোরে অ্যাপ ডাউনলোড করে নেবে, জ্ঞান মুকুট সার্চ করলে প্লে স্টোরে অ্যাপ আছে বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর তোমাদের জন্য আছে আমাদের ফ্রি ডিসকাশন হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে আমরা প্রত্যেক দিন প্রচুর পরিমাণে প্রশ্ন আলোচনা করি এবং ওখানে ফ্রি কুইজ দেওয়া হয়। ডিটেলস জানার জন্য এই 9749347019 বা 8777498857 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, তাহলে ফুল ডিটেলস আমরা তোমাদের জানিয়ে দেব। প্রশ্ন, নিম্নে কোন মিসাইলটি ভূমি থেকে বায়ুতে নিক্ষেপ করা হয়? অপশন এ ত্রিশূল, অপশন বি আকাশ, অপশন সি পৃথ্বী, অপশন ডি সবগুলি। কোন মিসাইল ভূমি থেকে বায়ুতে নিক্ষেপ করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি আকাশ। ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা অর্থাৎ ডিআরডিও নির্মিত আকাশ হলো সারফেস টু এয়ার মিসাইল বা এসএএম
এটাকে বলা হয় SAM, সারফেস টু ফুল ফর্ম কি? সারফেস টু এয়ার মিসাইল। সারফেস টু এয়ার মিসাইল এর কাজ হলো শত্রু বিমানের বিরুদ্ধে আকাশে প্রতিরক্ষা গড়ে তোলা। অন্যদিকে পৃথ্বী কি? পৃথ্বী হচ্ছে সারফেস টু সারফেস মিসাইল। পৃথ্বীটাও জেনে নেব, সারফেস টু সারফেস মিসাইল, সারফেস মিসাইল। এগুলো প্রত্যেকটাই কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, ভারতের ক্রীড়া গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? অপশন এ কোচিন, অপশন বি কলকাতা, অপশন সি দিল্লি, অপশন ডি পাটিয়ালা। ভারতের ক্রীড়া গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি পাটিয়ালা। NIS অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্ট, ফুল ফর্ম কি? NIS পরীক্ষায় পড়ে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস। ভারতের ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান কেন্দ্র এটি পাটিয়ালা। পাটিয়ালাটা কোথায় অবস্থিত? পাটিয়ালা অবস্থিত পাঞ্জাবে। পাটিয়ালা পাঞ্জাবে অবস্থিত, পাঞ্জাবের একটি শহর। এখানে ক্রীড়াবিদদের প্রশিক্ষণ ও গবেষণা হয়। নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, প্লেয়িং টু উইন কোন ক্রীড়াবিদের আত্মজীবনী? ভিভিয়া ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। প্লেয়িং টু উইন কোন ক্রীড়াবিদের আত্মজীবনী? অপশন এ সচিন তেন্ডুলকর, অপশন বি সাইনা নেওয়াল, অপশন সি কপিল দেব, অপশন ডি যুবরাজ সিং। প্লেয়িং টু উইন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সাইনা নেওয়াল। ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেওয়াল, ইনি ছিলেন ব্যাডমিন্টন প্লেয়ার। ব্যাডমিন্টন কোন খেলার সাথে যুক্ত? এটাও কিন্তু পরীক্ষায় আসে, ব্যাডমিন্টন। তার জীবন সংগ্রাম ও অর্জন নিয়ে এই বইটি তিনি লিখেছিলেন। এতে তিনি কিভাবে প্রতিকূলতার মধ্যেও সফলতা পেয়েছেন তা অনুপ্রেরণাদায়কভাবে বর্ণনা করেছেন এই বইটিতে। প্লেয়িং টু উইন বইটি লিখেছেন সাইনা নেওয়াল। নেক্সট প্রশ্ন, জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে যোগ দেওয়া হয়? অপশন এ সাহিত্য, অপশন বি বিজ্ঞান, অপশন সি সঙ্গীত, অপশন ডি নাট্যজগৎ। জ্ঞানপীঠ পুরস্কার বা জ্ঞানপীঠ পুরস্কার সঠিক উত্তর হবে অপশন এ সাহিত্য। এই জ্ঞানপীঠ পুরস্কার 1961 সালে থেকে দেওয়া হচ্ছিল। কত সাল থেকে শুরু হয়েছিল? 1961 সাল থেকে। এটি ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার, যা প্রতি বছর ভারতীয় ভাষায় অসামান্য সাহিত্যের জন্যই দেওয়া হয়। অসামান্য সাহিত্যিকদের দেওয়া হয়, যারা অসামান্য সাহিত্য রচনা করেছেন। নেক্সট 14 নম্বর প্রশ্ন, হুমায়ুন নামা কে লিখেছেন? অপশন এ হুমায়ুন, অপশন বি আবুল ফজল, অপশন সি গুলবদম বেগম, অপশন ডি নিজামুদ্দিন। হুমায়ুন নামা কে লিখেছেন? সঠিক উত্তর হবে অপশন সি গুলবদন বেগম। এই গুলবদন বেগম ছিলেন সম্রাট হুমায়ুনের বোন। হুমায়ুনের বোন। এই গুলবদন বেগম ছিলেন হুমায়ুনের বোন। তিনি হুমায়ুন নামা গ্রন্থে মুঘল রাজপরিবারের ইতিহাস ও হুমায়ুনের জীবন বিবরণ করেছেন। এই হুমায়ুন নামাতেই কিন্তু হুমায়ুনের জীবন বর্ণনা আছে, হুমায়ুনের জীবন বর্ণিত আছে, জীবন বর্ণনা করা আছে। কে করেছেন? না ওনার বোন গুলবদন বেগম। নেক্সট প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, তেহরান কোন দেশের রাজধানী? অপশন এ ইরাক, অপশন বি ইরান, অপশন সি বাহারিন, অপশন ডি কুয়েত। তেহরান কোন দেশের রাজধানী? সঠিক উত্তর হবে অপশন বি ইরান। তেহরান হলো পশ্চিম এশিয়া দেশ ইরানের রাজধানী। এটি ইরানের সবচেয়ে বড় শহর এবং রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক কেন্দ্র। এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 15টি প্রশ্ন। তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে। আমরা একদম পরীক্ষা পর্যন্ত ক্লাসগুলো কন্টিনিউ নিয়ে যাব ইউটিউবে, পুরো ফ্রি ক্লাস। আমাদের কোনো ইউটিউবে এই যে ক্লাস গ্রুপ সিডির কোনো পেড ব্যাচ নেই, আছে শুধু পেড মক টেস্ট, কিন্তু ওখানেও ফ্রি অনেক কন্টেন্ট দেওয়া আছে। তোমরা অবশ্যই অ্যাপে আসো,
অ্যাপে না আসলে তোমরা বুঝতে পারবে না আমরা কোন কোয়ালিটির কোশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছি। তাই অবশ্যই অ্যাপটা ইনস্টল করে নেবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর একটু বলে দিই, তোমাদের এই স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের পরীক্ষার জন্য আমরা নিয়ে এসেছি পেড মক টেস্ট, যেটার মূল্য আছে অরিজিনাল প্রাইস 179, কিন্তু আমরা তোমাদের স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি 20%, যেটার মূল্য গিয়ে দাঁড়ায় 147 টাকা। যেখানে তোমরা 240 প্লাস মক টেস্ট পাবে, যেখানে গ্রুপ সির থাকবে 30টি ফুল মক টেস্ট, গ্রুপ ডিরও থাকবে 30টি ফুল মক টেস্ট, টোটাল 60 ফুল মক টেস্ট, বাকি থাকবে সেকশন ওয়াইজ এবং টপিং ওয়াইজ মক টেস্ট। লাইফ টাইম অ্যাক্সেস পাবে এই মক টেস্টের, কোনো 6 মাস 7 মাস না, একদম লাইফ টাইম মক টেস্ট ভ্যালিডিটি পাবে, আনলিমিটেড অ্যাটেম্প তোমরা পাবে, র্যাঙ্কিং এবং অল, অর্থাৎ এখানে র্যাঙ্কিং ব্যবস্থাও আছে। তোমরা যতজন পরীক্ষা দেবে ওই মক টেস্টগুলো দেবে, প্রত্যেকের র্যাঙ্ক তোমরা দেখতে পাবে। আর আমাদের ফ্রি ক্লাস তো হচ্ছে ইউটিউবে, আর সাথে থাকছে তোমাদের জন্য ফ্রি হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপ, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই তোমরা জয়েন করো। ওখানে অনেক পরীক্ষার্থী গ্রুপে অলরেডি জয়েন হয়ে গেছে এবং তারা কিন্তু দৈনন্দিন প্রিপারেশন নিয়ে যাচ্ছে এবং তারা দৈনন্দিন তাদের কিন্তু প্রস্তুতিকে আরো মজবুত করে নিচ্ছে। তোমরাও যাতে পিছিয়ে না পড়ো, তাই তাড়াতাড়ি আমাদের এই গ্রুপটাতে জয়েন করে যাও। মক টেস্ট অ্যাপটা ইনস্টল করে নাও, ফ্রি মক টেস্টগুলো দাও, ভালো লাগলে পারচেস করো, কোনো জোর করবো না, তোমার ভালো লাগলে তুমি পারচেস করবে, এটুকু বলছি। তোমরা যদি আমাদের প্ল্যাটফর্মে আসো, তোমরা মক টেস্ট পারচেস করতে বাধ্য হবে, এই কারণে কন্টেন্ট কোয়ালিটি দেখবে, কোয়ান্টিটিও দেখবে, কোয়ালিটিও দেখবে। আমরা টাকা ম্যাটার করি না, মেন বেশ পারফেক্ট কোয়ালিটির কোশ্চেন যেন তোমাদের কাছে দিতে পারি, তাই মূল্য আমরা রেখেছি একদম সীমিত, কারণ যেটা মেনটেনেন্স সেটুকুই আমরা রেখেছি। তা অবশ্যই তোমরা অ্যাপটা ইনস্টল করে নাও। আর এই ক্লাসের পিডিএফ তোমরা কোথায় পাবে? এই ক্লাসের পিডিএফ ডাউনলোড করার জন্য তোমাদের অবশ্যই আসতে হবে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল স্ট্যাটিক গুরুকুল, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এখানে তোমরা ফ্রি পিডিএফ ডাউনলোড করতে পারবে, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট পাবে এবং ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। টেলিগ্রামে গিয়ে তোমরা সার্চ করতে পারো স্ট্যাটিক গুরুকুল, সেখানেও তোমরা কিন্তু এই লোগোটা দেখতে পাবে, এটাই আমাদের অফিসিয়াল লোগো। তোমরা এই চ্যানেলটাতে জয়েন করে যাবে, তাহলে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। আর অবশ্যই তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের ক্লাসটা এখানে শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে যুক্ত থাকার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।